প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় এন্ডোমেট্রিওসিস। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার তাসলিমা আক্তার 1987 সালের নভেম্বর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2011 সালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি অ্যান্ড অবস বিভাগে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাডাম, এন্ডোমেট্রিওসিস একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানা রয়েছে সেটি হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এটি বলতে আসলে কি বোঝায়? এন্ডোমেট্রিওসিস আসলে একটি গাইনোকোলজিক্যাল রোগ, যেটাকে আমরা বলি যে যদি এন্ডোমেট্রিয়াল টিস্যু মানে জরায়ুর ভেতর যে লাইনিংটা থাকে সেটা তো জরায়ুর ভেতরেই থাকার কথা, যদি জরায়ুর ভেতরে না থেকে অন্য কোনো জায়গায় থাকে তখন আমরা এন্ডোমেট্রিওসিস বলি। তো এটা তো গেল আসলে মেডিকেলের ভাষা, এটা সবাই বুঝবে না। তো এন্ডোমেট্রিওসিস রোগের কি লক্ষণ সেটা দেখে অন্যরা বুঝবে যে তার এন্ডোমেট্রিওসিস হয়েছে। মেডিকেলের ভাষায় আমরা এটাই বলি যে জরায়ুর ভেতরে লাইনিংটা এন্ডোমেট্রিয়াম যদি অন্য জায়গায় থাকে আদার দেন জরায়ু, তাহলে এটাকে আমরা এন্ডোমেট্রিওসিস বলবো। সাধারণত একেবারে বয়সের কোনো তারতম্যের বিষয় রয়েছে কিনা, যে কোন বয়স থেকে সেটি পাওয়া যেতে পারে? এন্ডোমেট্রিওসিস যে কোনো বয়স থেকে হতে পারে। আমরা তো এখন এন্ডোমেট্রিওসিসকে আমরা কয়েকটি ভাগে ভাগ করি, বলি যে পিউবার্টি এন্ডোমেট্রিওসিস, অ্যাডাল্ট এন্ডোমেট্রিওসিস। মাসিক শুরু হওয়ার পর থেকে এই রোগটা যে কোনো বয়সে যে কোনো সময় হতে পারে, তবে বয়সের সাথে সাথে এটার মাত্রাটা বাড়ে। এটা যে লক্ষণগুলো বিশেষ করে যেটা নিয়ে রোগীরা আসে যে মাসিকের সময় প্রচণ্ড ব্যথা করে, এই লক্ষণটা নিয়ে আসে এবং এটা বয়সের সাথে সাথে বাড়তে থাকে। যত তার এন্ডোমেট্রিওসিসের সময়টা বাড়তে থাকে যেতে থাকে, তার মানে সিমটমটা অনেক বেশি বাড়তে থাকে। লক্ষণ উপসর্গ একেবারে প্রাথমিক পর্যায়ে কি হয়ে থাকে এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে? এন্ডোমেট্রিওসিস এর প্রধান লক্ষণ হচ্ছে মাসিকের সময় তীব্র ব্যথা। মাসিকের সময় তীব্র ব্যথা, এটারও একটা ক্রাইটেরিয়া আছে। দেখা যায় যে রোগীরা এসে বলে যে মাসিক যেদিন শুরু হয় সেদিন থেকে ব্যথাটা শুরু হয়, দ্বিতীয় বা তৃতীয় দিনে সর্বোচ্চ ব্যথা হয়, তারপর যখন আস্তে আস্তে মাসিকটা কমে যায় ব্যথাটাও কমে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে এমন দেখা যায় যে মাসিক কমে গেলেও ব্যথাটা থেকে যায়। এটা হলো এক নম্বর লক্ষণ। আরও কিছু লক্ষণ আছে যে যেমন তার যদি এন্ডোমেট্রিওসিস থাকে মাসিকের সময় ব্যথা তো হবেই, পাশাপাশি তার দেখা যায় আমরা বলি ডিসপ্যারোনিয়া, মানে হাজব্যান্ডের সাথে যখন সে মিলামিশা করে তখন তার ব্যথা থাকে। এছাড়া তার সবসময় একটা ক্রনিক পেলভিক পেইন, মানে সবসময় তলপেটে একটা ব্যথা সারাক্ষণই সে অনুভব করে। ইভেন এমন দেখা যায় টয়লেট করার সময় মানে মলত্যাগের সময় তার প্রচণ্ড ব্যথা হয়। তো মেইনলি তার মেইন উপসর্গ হচ্ছে ব্যথা, এবং পরবর্তীতে আরও কিছু এই ব্যথার কনসিকোয়েন্সেস বা এন্ডোমেট্রিওসিসের কনসিকোয়েন্সেস হিসেবে আসে, যেমন ইনফার্টিলিটি, মানে বন্ধ্যাত্বর যে রোগটা, এই সমস্যাটা এন্ডোমেট্রিওসিসের কনসিকোয়েন্সেস হিসেবে পরবর্তীতে দেখা দেয়। কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এটি আসলে অনেক সময় রোগীরা বুঝতে পারেন না, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে যারা রয়েছেন, সেই দিকটা যদি একটু আমাদের জানান। এই জিনিসটাই এখন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, মানুষের মাঝে অ্যাওয়ারনেস তৈরি করা। এন্ডোমেট্রিওসিস রোগটা যদি প্রাথমিক পর্যায়ে একজন ডাক্তারের কাছে যায় এবং এই রোগের চিকিৎসা করা হয়, তাহলে এই রোগের যে কনসিকোয়েন্সেস বা যে খারাপ যে আমাদের আউটকামগুলো, এগুলো কিন্তু অনেকটাই প্রিভেন্ট করা সম্ভব। এর জন্য যখনই কোনো বলবো যে পিউবার্টি এইজের কোনো মেয়েদের এই সমস্যাটা তাদের মনে হয় যে তার মাসিকের ব্যথাটা অন্যদের থেকে একটু ভিন্ন, একটু বেশি, তার তৎক্ষণাৎই ডাক্তারের কাছে যাওয়া উচিত। কারণ এটা যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা সম্ভব তত তাড়াতাড়ি এর যে খারাপ আউটকামগুলো সেগুলো প্রিভেন্ট করা যাবে। কিভাবে নিশ্চিত করেন যে তার এই রোগটি হয়েছে? আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি যে তার ব্যথার ধরন, মাসিকের সময় ব্যথার ধরন, এটা দিয়ে। এছাড়া সাপোর্টিং যে ইনভেস্টিগেশন এর ভিতরে আছে আল্ট্রাসোনোগ্রাফি, এছাড়া অনেক সময় এমআরআইও করতে হতে পারে, কিংবা সবচেয়ে যেটা একদম ডায়াগনস্টিক এবং আমরা বলি যে গোল্ড স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে ল্যাপারোস্কোপি করে। কিন্তু সাধারণত এন্ডোমেট্রিওসিসের যে লক্ষণগুলো, এটা হিস্ট্রি নিয়ে মানে রোগীর কাছ থেকে শুনেই এটা ডায়াগনোসিস করা যায় যে তার এন্ডোমেট্রিওসিস আছে। পারিবারিক ইতিহাস এর সাথে আসলে কোনো কারণে সম্পর্কযুক্ত কিনা এই এন্ডোমেট্রিওসিস? রিসেন্টলি এন্ডোমেট্রিওসিস নিয়ে অনেক স্টাডি হচ্ছে। তো স্টাডিতে দেখা গেছে যে এটা জেনেটিক্যালি কিছুটা ইনভলভ, মানে যদি তার পরিবারে তার মা বোন কারো থেকে থাকে এটা কিন্তু তার হয়, এটা জেনেটিক্যালি অনেকখানি ইনভলভ। চিকিৎসকের কাছে আসার পর এবং ডায়াগনোসিস হবার পর আসলে কাউন্সিলিংটি আপনারা কিভাবে করে থাকেন?
কাউন্সেলিংটা খুব একটা গুরুত্বপূর্ণ অংশ এইটা চিকিৎসা। কারণ হচ্ছে যে সাধারণত তো কারা আসে, যে মায়েরা নিয়ে আসে তাদের মেয়েদেরকে যে ওর মাসিকের সময় প্রচণ্ড ব্যথা, তো ওরা খুব ভয়ে থাকে যে কি হয়েছে, কোনো টিউমার হয়েছে কিনা বা কি হয়েছে, এটা নিয়ে খুব চিন্তিত থাকে। প্রথমত তাদেরকে অ্যাসিওর করতে হবে, তাদেরকে হচ্ছে বুঝাতে হবে যে এই রোগটা কি এবং কেন তার ব্যথা হচ্ছে। এবং এটা যে আমরা চিকিৎসাটা দেই, প্রথমত তো যারা আসে ইয়াং এজে মেয়েরা যদি আসে তাদেরকে আমরা ওষুধ দিই, তাদেরকে বুঝাতে হবে যে ওষুধটা খাওয়ার নিয়মটা কি এবং নিয়মিত খেতে হবে। এমন না যে 1-2 মাস খেয়ে বন্ধ করে দিবে, এটা করা যাবে না। তাকে নিয়মিত ফলো আপে থাকতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে। কাউন্সেলিংটা এর জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে ওষুধটা দেই, আসলে আমরা যে কাজটা করি সেটা হলো যে তাকে কিছু ওষুধ দিয়ে তার মাসিকটা কিছু সময়ের জন্য বন্ধ করে রাখি। তো তখন যেটা হয় যে রোগীর লোকেরা খুব ভয় পেয়ে যায়, বলে যে মাসিক বন্ধ থাকলে কোনো কিছু হবে কিনা। কারণ অনেকেরই ধারণা যে মাসিক যদি বন্ধ থাকে তাহলে পেটে রক্ত জমা হচ্ছে, পেট ফুলে যাবে, অনেক কিছু তারা দুশ্চিন্তা করে। সো এই সময়ে তাকে কাউন্সেলিং করাটা খুব গুরুত্বপূর্ণ, যে বোঝানো যে এই রোগের একটা চিকিৎসাই হচ্ছে ওষুধ দিয়ে মাসিকটা কিছু সময়ের জন্য বন্ধ রাখা, এবং এটাতে তার কোনো ধরনের শারীরিক ক্ষতি হবে না, এই জিনিসটা তাকে বোঝাতে হবে। এবং এটা লং টার্ম, তাকে অনেক দিন লম্বা ফলো আপে থাকতে হবে, চিকিৎসায় থাকতে হবে। কারণ এই রোগটা এমন না যে একবার ওষুধ খেয়ে ভালো হয়ে যাবে, এই রোগটা কিন্তু সবসময়ই তার থাকবে। এটাকে আমাদের হচ্ছে ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে হবে। এন্ডোমেট্রিওসিস এই রোগটির সাথে বন্ধ্যাত্ব সম্পর্কযুক্ত কিনা? এন্ডোমেট্রিওসিসের সাথে বন্ধ্যাত্ব খুবই সম্পর্কযুক্ত। এখন যে আমাদের কাছে বন্ধ্যাত্বের যেসব রোগীরা আসছে, দেখা যাচ্ছে তার ভিতরে একটা বড় অংশে হচ্ছে যে এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট, যেটা বললে আরও রোগীরা ভালো বুঝতে পারবে, যে একটা বড় অংশেরই কিন্তু কারণ হচ্ছে চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিসে এখানে রক্ত জমা হয় অন্য জায়গায়, জরায়ুর ভিতরে না তৈরি হয়ে এই জিনিসটা জরায়ুর বাইরে জমা হয়ে একটা সিস্টের মতো করে, চকলেট সিস্ট। এবং চকলেট সিস্টের কারণে দেখা যায় যে তার যে প্রেগনেন্ট হওয়ার যে প্রসেসটা, এটা হ্যাম্পার্ড হয়। দেখা যায় যে তার ওভুলেশন হচ্ছে না, আবার তার ওভাম যেগুলো মানে ডিম্বাণুগুলো কমে যাচ্ছে, এবং পরবর্তীতে প্রেগনেন্সির যে ধাপগুলো আছে প্রত্যেকটাই কোনো না কোনোভাবে হ্যাম্পার্ড হচ্ছে, এবং যে কারণে তার প্রেগনেন্ট হওয়া সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আসলে কি করণীয়? ডিপেন্ড করে যে রোগীটা আমাদের কাছে আসলো তার কন্ডিশনটা কি। চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস যেটা নিয়ে সে আসলো, রোগীর বয়স কত, তার যে চকলেট সিস্ট সেটা সাইজ কত, তার আগের বাচ্চা আছে কি নাই, এবং আমরা আসার পরে কিছু টেস্ট করে দেখি যে তার অন্যান্য আরও কোনো সমস্যা আছে কিনা যেটার জন্য তার বন্ধ্যাত্ব হচ্ছে, অন্যান্য আদার জিনিসগুলো দেখি। এবং চকলেট সিস্টের সাইজের উপরে অনেকখানি চিকিৎসা ডিপেন্ড করে। আমরা আরেকটা জিনিস দেখি, এমএইচ দেখি, মানে তার ওভারিয়ান রিজার্ভ, তার বডিতে কতটুকখানি ডিম্বাণু আছে সেটার উপরে চিকিৎসা পদ্ধতি ডিপেন্ড করে। যদি দেখা যায় আমাদের কাছে যে রোগীটা আসলো তার বয়স কম, তার ওভারিয়ান রিজার্ভ মানে এমএইচ ভালো, চকলেট সিস্টের সাইজ অতটা বেশি না, ছোট, তখন আমরা তাকে শুধুমাত্র ওষুধ দিই, হরমোনাল ওষুধ দিয়ে তাকে আমরা প্রথমে মেনস্ট্রুয়েশন বা মাসিকটাকে বন্ধ করে তার সিস্টের সাইজটাকে ছোট করি, দেন আমরা পরবর্তী চিকিৎসা শুরু করি। কিন্তু যদি দেখা যায় যে তার সিস্টের সাইজ অনেক বড়, সেটা আসলে ওষুধ দিয়ে সম্ভব না, তার এমএইচ ভালো আছে, সেক্ষেত্রে আমরা সার্জারি মানে ল্যাপারোস্কোপিতে যাই। কিন্তু যদি আবার দেখা যায় যে এমএইচও খুব কম, সিস্টের সাইজও অনেক বড়, বা রোগীর বয়সও হচ্ছে যে একটু বেশির দিকে, এমএইচ কম, তখন কিন্তু ইভেন এমনও হয় যে আমাদের টেস্ট টিউব বেবি বা আইভিএফ যেটাকে বলি সেটাতেও যাওয়া লাগতে পারে। সো পুরা জিনিসটাই ডিপেন্ড করছে রোগীর বয়স, তার আদার ফ্যাক্টর, তার সিস্টের সাইজ, এগুলোর উপরে। এন্ডোমেট্রিওসিস এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে, কোন কোন ধরনের রয়েছে? প্রথমত তো রোগীর মেইন কমপ্লেইন থাকে তার ব্যথা, সো আমরা ব্যথা কমানোর জন্য ব্যথানাশক ওষুধ দিই, এটা হলো একটা। আর 2 নাম্বার হচ্ছে যে এন্ডোমেট্রিওসিসটা যে কারণে হচ্ছে সেই কারণটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। মানে তার রক্ত জমা হচ্ছে তার জরায়ু ছাড়া পেটের অন্যান্য জায়গায়, ওভারিতে, টিউবে, তো আমাদের রক্ত তৈরি হওয়াটা বন্ধ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কিছু হরমোনাল ওষুধ দিই যেন তার মাসিকটা বন্ধ থাকে। নিশ্চয়ই। আপনার কাছ থেকে আমরা শুনছিলাম এন্ডোমেট্রিওসিসের চিকিৎসা পদ্ধতি নিয়ে। আমরা প্রথমত ব্যথানাশক ওষুধ দিই, আর দ্বিতীয়ত হচ্ছে তার মাসিকটাকে আমরা বন্ধ করার জন্য কিছু ওষুধ দিই। তো এটা ডিপেন্ড করে আমার কাছে যে রোগীটা এসেছে তার বয়স, তার ম্যারিটাল স্ট্যাটাস, তার বাচ্চা নিতে চায় কি চায় না তার উপরে। যদি আমার কাছে একটা ইয়াং মেয়ে আসলো যার মেইন সমস্যাই হচ্ছে মাসিকের সময় প্রচণ্ড ব্যথা, তাকে আমরা তো হচ্ছে প্রথমে ইভালুয়েশন করে দেখি, হিস্ট্রি নেই, এক্সামিনেশন করি এবং পরীক্ষা নিরীক্ষা করে তার এন্ডোমেট্রিওসিসটা কী পর্যায়ে আছে স্টেজিং করি, তারপরে হচ্ছে যে আমরা ট্রিটমেন্ট শুরু করি। প্রথম ট্রিটমেন্ট হিসেবে আমরা দিই ব্যথানাশক ওষুধ, এবং পরবর্তীতে যেহেতু সে একটা ইয়াং গার্ল, তাকে আমরা যেটা চাই এন্ডোমেট্রিওসিসের প্রসেসটাকে বন্ধ করার জন্য চাই মাসিকটা যেন তার
তার বন্ধ থাকে, তখন আমরা তাকে কিছু হরমোনাল ওষুধ দিই, যেটা তাকে একদম এমনভাবে খেতে দিই, নিয়মটা বুঝিয়ে বলি যে সেটা নিয়মিত খাবে এবং এটা খেলে তার মাসিকটা বন্ধ থাকবে কিছু দিনের জন্য, 3 মাস 6 মাস এমন করে আমরা হচ্ছে অনেকখানি সময় মাসিকটা বন্ধ রাখি। আমার কাছে যদি এমন কেউ আসে যে হচ্ছে ম্যারিড, বাচ্চা নিতে চাচ্ছে, তখন আমরা তাকে দেখি যে তার এন্ডোমেট্রিওসিসটা কোন স্টেজে আছে। যদি এমন হয় যে তার সিস্ট আছে বাট সেটা খুব ছোট, তার হচ্ছে ওভারিয়ান রিজার্ভ সেটা ভালো আছে, অন্যান্য ফ্যাক্টর নেই এবং সে বাচ্চাও নিতে চাচ্ছে, তখন কিন্তু আমরা তাকে বলি বাচ্চা নেওয়ার জন্য। বাচ্চা নিলে দুটা ব্যাপার হয়, একটা হচ্ছে এন্ডোমেট্রিওসিসে তো বন্ধ্যাত্ব হয়, সেই জিনিসটা হওয়ার আগেই সে একটা বাচ্চা নিয়ে নিল। আরেকটা জিনিস হচ্ছে বাচ্চা নিলে তো তার মাসিকটা অনেক দিনের জন্য বন্ধ থাকে, এটাও কিন্তু মাসিক বন্ধ রাখাটাই আমাদের এন্ডোমেট্রিওসিসের মেন উদ্দেশ্য। সো বাচ্চা নিলে সে অনেকখানি কিন্তু তার এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্টও হয়ে যায়। আর যদি সে আমাদের কাছে আসে এমন কোনো রোগী যে তার চকলেট সিস্ট অলরেডি হয়ে গেছে, অনেক বড় চকলেট সিস্ট এবং এতটাই ব্যথা যে তার দৈনন্দিন কাজকর্ম করতে পারছে না, এবং শুধু মাসিকের সময় যে ব্যথা তা না, সারা মাসই প্রচণ্ড ব্যথা থাকে, তখন কিন্তু আমাদের অনেক সময় সার্জিক্যাল অপশনে যেতে হয়, অপারেশনে যেতে হয়। সবাইকে আসলে সেই সার্জারিতে বা অপারেশনে যেতে রাজি হয় কিনা সে বিষয়টি আসলে কিভাবে রোগীদের সাথে আপনারা ব্যবস্থা করে থাকেন? রোগীরা তো আসলে প্রথমেই কেউ অপারেশন করতে চায় না, অপারেশন নিয়ে সবারই খুব ভীতি থাকে। আর এন্ডোমেট্রিওসিসে হচ্ছে আমরা প্রথমেই সার্জারিতে যাই তা না, পুরাটাই ডিপেন্ড করছে যে তার কন্ডিশনটা কীরকম। চকলেট সিস্ট যদি অনেক বড় হয় তখন দেখা যায়, এবং মানে যদি এমন হয় যে তার দৈনন্দিন জীবনে ব্যথার জন্য সে কোনো কাজকর্ম করতে পারছে না, এমন অনেক রোগী আসে যে সে স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, অফিসেও যেতে পারছে না, তার দৈনন্দিন কোনো কাজই করতে পারছে না ব্যথার জন্য, তখন কিন্তু আমাদের আসলে সার্জারিতে যেতে হয়। এবং রোগীর সাথে আমরা সেভাবে এটা কাউন্সিলিং করি যে সার্জারিতে আমরা কী করতে যাচ্ছি এবং এটা করলে মানে সে কতটুকখানি উপকার পাবে। আমরা সাধারণত যে সার্জারিটা করি সেটা হচ্ছে ল্যাপারোস্কোপি করেই করি। ল্যাপারোস্কোপি করে তার যে চকলেট সিস্ট, সেই সিস্টটাকে আমরা সিস্টেক্টমি করি, অ্যাসপিরেশন করি, এটা ডিপেন্ড অন দ্য পেশেন্ট কন্ডিশন, আমরা সেভাবে সার্জিক্যাল অপশনগুলো চুজ করি। এন্ডোমেট্রিওসিসের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এন্ডোমেট্রিওসিস নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটি যে কোনো বয়সের মেয়েদের মধ্যে হতে পারে, হরমোনাল জনিত একটা সমস্যা এটা। সাধারণত দেখা যায় যে যখন কোনো একটা মেয়ের প্রথম পিরিয়ড হয় তখন থেকেই কিন্তু তাকে একটু সচেতন থাকতে হয় যাতে তার এই পিসিএসটা আসছে কিনা সেটা তাকে একটু খেয়াল রাখতে হবে। পিসিওএস যখন হয় তখন আমাদের শরীরের মধ্যে বা আমাদের বডিতে, পিসিওএসের কারণে আমাদের বডিতে হরমোনাল কিছু চেঞ্জেস দেখা যায়, যার ফলে ইরেগুলার পিরিয়ড হয়, আনওয়ান্টেড হেয়ার হয়, প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, স্কিন ড্যামেজ হয়, অনেকের মুখে অ্যাকনি বা ব্রণ দেখতে পাওয়া যায়, আর মেটাবলিজম স্লো হয়ে যাওয়ার কারণে ওজনটা অনেক বেড়ে যায়। এছাড়াও কারো কারো ক্ষেত্রে আবার হিমোগ্লোবিন কমে যাওয়ার প্রবণতাও দেখা যায়। ওয়ার্ল্ড ওয়াইডই এই পিসিওএসের ট্রিটমেন্টে একটা জায়গাতেই ফোকাস করা হয়, সেটা হলো এই যে ওজন বেড়ে যাওয়া, এই বেড়ে যাওয়া ওয়েটটাকে কন্ট্রোলে রাখা। ওজনটাকে যদি বাড়তে না দেওয়া যায় এবং এই বেড়ে যাওয়া ওজনটাকে যদি খুব সুন্দর করে কন্ট্রোলে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু পিসিওএস থেকে কিওর হওয়া সম্ভব। অন্যদের ক্ষেত্রে ক্যালোরি কন্ট্রোল করে যেভাবে ওয়েট রিডিউস করাটা একটু সহজ হয়ে থাকে, কিন্তু এই পিসিওএস রোগীদের ক্ষেত্রে ওয়েট কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট হয়, অর্থাৎ তাদেরকে কিন্তু একটু বেশি এফোর্ট দিতে হয়। কারণ হলো তাদেরকে অনেক বেশি অ্যাক্টিভিটি বাড়াতে হয়, অ্যাক্টিভিটি লেভেলটা তাদের সবসময় যাতে হাই থাকে সেটার দিকে খেয়াল রাখতে হয়। রেগুলার তাদেরকে 1 ঘন্টা করে ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে, এবং এই লাইফস্টাইলটাকে যদি মডিফিকেশন করা যায় আর যদি ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করা যায়, তাহলে কিন্তু পিসিওএসটা কিওর করা সম্ভব। পিসিওএস যদি কিওর করা না হয় তাহলে অনেক ক্ষেত্রে এটা ইনফার্টিলিটির কারণ হয়ে দাঁড়ায়, এবং কখনো কখনো কিন্তু ইউটেরাস আর ওভারির অনেক ধরনের সমস্যাও তৈরি করে, যার ফলে লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে এবং ফুড হ্যাবিট পরিবর্তনের মাধ্যমে কিন্তু পিসিওএসকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। এই ক্ষেত্রে তাদের ডায়েটারি মডিফিকেশন দরকার। ডায়েটের ব্যাপারে বলবো যে পিসিওএস পেশেন্টদেরকে অবশ্যই ডেইরি প্রোডাক্টগুলো অ্যাভয়েড করতে হবে,
তাদেরকে সুগারি যে কোনো আইটেম খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। প্রত্যেকেরই দেখা যায় যে বেভারেজ বা সফট ড্রিঙ্কস খাওয়ার খুব প্রবণতা থাকে। এই যে সফট ড্রিঙ্কস খাওয়া, এগুলো বন্ধ করতে হবে। ফ্রাইড খাবারগুলো বন্ধ করতে হবে। প্রসেস খাবার, ট্রান্স ফ্যাটযুক্ত খাবারগুলোকেও কিন্তু পিসিওএস রোগীদের ক্ষেত্রে খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। তাদেরকে সবসময় ফ্রেশ এবং ন্যাচারাল যে খাবারগুলো আছে সেগুলো পিক করতে হবে এবং ঘরে তৈরি করে খাওয়া যায় এই জাতীয় খাবারগুলো তাদের সবসময় খাবারের তালিকায় রাখতে হবে। ফ্রেশ ভেজিটেবলের মধ্যে ব্রকলি তাদের জন্য খুব ভালো হবে এবং ওমেগা 3 যুক্ত যে খাবারগুলো সেগুলোও কিন্তু তাদেরকে বা গুড ফ্যাট যেগুলো আমরা বলি সেগুলো তাদেরকে তাদের খাবারের তালিকায় ইনক্লুড করতে হবে। একই সাথে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে 7 থেকে 8 ঘন্টা এবং সঠিক মাত্রায় পানি পান করতে হবে। আর ফিজিক্যাল এক্সারসাইজ তো করতেই হবে। এইভাবে যদি লাইফস্টাইলের পরিবর্তন করা যায় এবং যদি ফুড হ্যাবিটটাকেও পরিবর্তন করা যায় তাহলে পিসিএস রোগটা থেকে ভালো থাকা যায়। এন্ডোমেট্রিওসিস আমরা অনেক সময় দেখি যে শহরাঞ্চলের মানুষ এই বিষয়টি সম্পর্কে জানলেও একেবারে প্রান্তিক পর্যায়ের যারা মানুষজন রয়েছেন তারা এই বিষয়টি সম্পর্কে একেবারে অবগত নয়। তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন? এন্ডোমেট্রিওসিসের ব্যাপারে অ্যাওয়ারনেস তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন হচ্ছে যে আমাদের গাইনি সোসাইটি থেকে কাজ করছি অ্যাওয়ারনেসটা তৈরি করার জন্য। কারণ যদি এটা আর্লি ডায়াগনোসিস হয়, অনেক আগে যদি ধরা পড়ে তাহলে কিন্তু এটাকে প্রিভেন্ট করা মানে প্রতিরোধ করা সম্ভব। এর জন্য প্রথম যেটা আমাদের দরকার সেটা হলো অ্যাওয়ারনেস। কারণ অ্যাওয়ারনেস থাকলেই হচ্ছে রোগীরা ডাক্তারের কাছে আসবে এবং চিকিৎসাটা নিবে। কিন্তু অনেকে সেটা জানেই না। মাসিকের সময় ব্যথা যখন হয় তখন অনেকেই ভাবে যে হ্যাঁ মাসিকের সময় ব্যথা হওয়াটা তো খুব স্বাভাবিক একটা জিনিস, এর জন্য তারা ডাক্তারের কাছে যায় না এবং এই সমস্যাটা নিয়ে তারা বাসায় বসে থাকে, কোনো ডাক্তারের কাছে যায় না এবং সমস্যাটা আস্তে আস্তে বাড়তে থাকে। এর জন্য সচেতনতা তৈরি করা বেশি দরকার। আমাদের বাংলাদেশে এন্ডোমেট্রিওসিস নিয়ে কাজ করছে গাইনোকোলজিক্যাল সোসাইটিগুলো। আমাদের এন্ডোমেট্রিওসিস সোসাইটি আছে, তারা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য বিভিন্ন রুট লেভেলে কাজ করে যাচ্ছে। আমাদের হচ্ছে এন্ডোমেট্রিওসিসের সোসাইটিগুলো বিভিন্ন স্কুলে, কলেজে, সব জায়গায় তারা হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য বিভিন্ন ধরনের প্রচারণাও চালাচ্ছে। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে এটাও আমি করতে চাই যে আজকের প্রোগ্রামটা যারা দেখবে তারা যেন এতটুকখানি সচেতন হয় যে মেয়েদের যদি মাসিকের সময় ব্যথাটা খুব বেশি হয় তাকে অবশ্যই একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত এবং তাকে পরীক্ষা নিরীক্ষা করে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে দেখা উচিত যে তার এন্ডোমেট্রিওসিস আছে কিনা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এন্ডোমেট্রিওসিস নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। স্ক্যাবিস বা খোসপাচড়ান, এটা একটা ক্ষুদ্র পরজীবী দ্বারা হয়। আর টানুবীক্ষণিক একটা মাইট, নামটা সার্কোপটিস স্ক্যাবি, এটা দিয়ে হয় এবং এটা আমরা আসলে চোখে দেখি না, এটা আমাদের চামড়ার নিচে হাঁটে। এটা আমাদের একজন থেকে আরেকজনে ছড়ায় ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শের মাধ্যমে, ক্লোজ কন্টাক্ট যেটাকে আমরা বলি, ফিজিক্যাল কন্টাক্ট ওভাবে। এছাড়া আমাদের কাপড় চোপড়, বিছানার চাদর, বালিশের কভার। মেন কথা হচ্ছে যে আমরা যেসব কিছু সংস্পর্শে আসি দৈনন্দিন সব কিছুর মাধ্যমে এটা ছড়াতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।